ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। তো তোমাদের সবাইকে প্রথমে স্বাগত জানাই আজকের নতুন একটি ভিডিওতে। তো ফরাসি বিপ্লব সম্বন্ধে আজকের আলোচনা আমাদের বিষয়ে দেখা হয়েছে ফরাসি বিপ্লব। এই বোর্ডে একটা অদ্ভুত দর্শন লেখা তোমরা দেখতে পাচ্ছ না, এটা কোনো ফিজিক্সের ফর্মুলা নয়, এটা ইতিহাসের ফর্মুলা না। আমি পাগলটা নয়, মানে ভিডিওটা স্কিপ করে যাওয়ার দরকার নেই, অন্তত তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখো। তোমাদের আজকে অনেক কিছু ক্লিয়ার হবে, বিশেষ করে যারা ক্লাস 9-এ পড়ো, যাদের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক ক্লিয়ার হয়নি, তারা এই ভিডিওটি অবশ্যই দেখো। অবশ্যই তোমাদের কাছে এটা এফেক্টিভ হবে। ফরাসি বিপ্লব কবে হয়েছিল? 1789 সালে, আমরা সবাই জানি। 1789 সালে যখন ফরাসি বিপ্লব হয়, সেই সময় ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। ষোড়শ শব্দটার ইংরেজি করো, তাহলে হবে 16। তাহলে এখানে 16 লেখা আছে প্লাস এর লেখা আছে, তাহলে ষোড়শ লুই হয়ে গেল। ষোড়শ লুইয়ের পত্নীর নাম কি? মেরি আতনয়ের, এম। যদি আমরা এইভাবে ছোট ছোট ভাবে মনে রাখতে পারি তাহলে সেটা আমাদের পক্ষেই খুব ভালো হবে। আচ্ছা, যদি কিনা ফরাসি বিপ্লবের প্রথম বাণীগুলো আমরা দেখি, ফরাসি বিপ্লবের 3টে মূল মন্ত্র: সাম্য, মৈত্রী, স্বাধীনতা। আমি এখানে বাংলা উচ্চারণগুলোকে ইংরেজিতে লিখেছি, যেমন এস এ হচ্ছে সাম্য, এম থেকে মৈত্রী, আর এস দিয়ে স্বাধীনতা। এটা কিন্তু সাম্যটা লিখতে গেলে কিন্তু এইভাবে লিখতে ইংরেজিতে, ইংরেজি উচ্চারণে কিন্তু লেখা হয়নি, ঠিক আছে? আইডিওলজি বা হচ্ছে কি আদর্শ। এরপরে কেন ষোড়শ লুই 4জন মন্ত্রী নিয়োগ করেছিলেন? 4জন মন্ত্রী নিয়োগ করেছিলেন ট্যাক্সের বিষয়টাকে দেখবার জন্য, বা কিভাবে ফ্রান্সের রাজকোষাগারের আয় বাড়ানো যায় সেই জন্য। ষোড়শ লুইয়ের কজন মন্ত্রী ছিল? তুর্গো, নেকার, ক্যালন, বিয়াও। তুর্গো, নেকার, ক্যালন, বিয়াও। তাহলে আমি প্রথমে নেকারের নাম দিয়েছি এন, তারপরে এখানে তুর্গো, নেকার, ক্যালন, বিয়াও। এখানে তুর্গো, নেকার আর ক্যালন, বিয়াও। এরা কি বলেছিল? এরা ষোড়শ লুইকে যে রিপোর্টটা দিয়েছিল, যে তাদের অর্থনৈতিক পরিকল্পনায় কি বলেছিল? ট্যাক্স বাড়ানোর জন্য বলেছিল। দেখো, নিউ ট্যাক্স বসানোর জন্য বলেছিল। কাদের উপরে? অভিজাত শ্রেণী এবং যাজক শ্রেণীর উপরে। এই অভিজাত এবং যাজক শ্রেণীর উপরে কেন ট্যাক্স বাড়াতে বলেছিল? কারণ তারা বেশিরভাগ সম্পত্তির মালিক ছিল। ফ্রান্সের যত সম্পত্তি তার বেশিরভাগের মালিক কারা ছিল? এই যাজক আর অভিজাত শ্রেণী। তাই তাদের উপর কি বসাতে হতো? ট্যাক্স বসাতে হতো। কিন্তু ট্যাক্স বসাতে রাজি হননি কে? ষোড়শ লুই। এবার যদি ষোড়শ লুই ট্যাক্স বসাতে রাজি হতেন, তাহলে ফ্রান্সে কি হতো না? প্রাইস হাইক হতো না, অর্থাৎ মূল্য বৃদ্ধি হতো না। প্রাইস হাইক, প্রাইসের অর্থ হচ্ছে পি, আর হচ্ছে হাইক হচ্ছে এইচ। তাহলে পিএইচ হতো না বা মূল্য বৃদ্ধি হতো না যদি ট্যাক্স বসানো হতো। যদি ট্যাক্স বসানো হতো কাদের উপর? যদি ট্যাক্স বসানো হতো হচ্ছে যাজক শ্রেণী এবং অভিজাত শ্রেণীর উপর যদি ট্যাক্স বসানো হতো, তাহলে প্রাইস হাইক হতো না, এবং তার ফলে কি হতো? ফরাসি বিপ্লব কোনোদিনই হতো না, মানে সেই অন্তত ষোড়শ লুইয়ের সময় হতো না। এবং ফরাসি বিপ্লব হওয়ার ফলে কি গঠিত হয়েছিল? সংবিধান সভা। ফরাসি বিপ্লবের প্রথম পার্ট হচ্ছে সংবিধান সভা। সংবিধান সভার শপথ কোথায় হয়েছিল? টেনিস কোর্টে। টিতে টেনিস আর সিতে কোর্ট, তাহলে টেনিস কোর্টে হয়েছিল। কার নেতৃত্বে হয়েছিল? বাংলায় লিখেছি সুন্দর করে, মিরাবো। হ্যাঁ, মিরাবোর নেতৃত্বে হয়েছিল। টেনিস কোর্টের শপথ কার নেতৃত্বে হয়েছিল? মিরাবোর নেতৃত্বে হয়েছিল। আর সেই সঙ্গে টেনিস কোর্টের শপথ মিরাবোর নেতৃত্বে হয়েছিল। এবং ফরাসি বিপ্লবকে টোটালটা হলো, এটা কারা প্রথম ফরাসি বিপ্লব হওয়ার জন্য বক্তব্য রেখেছিল? কারা? যারা হচ্ছে দার্শনিকরা। দার্শনিকের ইংরেজি অর্থ কি? ফিলোজফার। ফিলোজফার। তাহলে ফিলোজফারের কয়জন ছিল? মূল 3জন ফিলোজফার ছিল। একজন হচ্ছে ভলতেয়ার, আর একজন রুশো, আর একজন মন্তেস্কু। তাহলে ভলতেয়ার, রুশো, মন্তেস্কু তারা 3টে বাণী রেখেছিলেন। 3টে বাণী বা 3টে বক্তব্য দিয়েছিলেন। কি? ফরাসি গির্জা বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ। যদি গির্জা বানানটিকে, বাংলা গির্জা বানানটিকে প্রথম অক্ষর দিয়ে বাংলা উচ্চারণ লেখো, তাহলে প্রথমে জি হবে। তাহলে গির্জা বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাদ। তারপরে রুশো। রুশো কি বলেছে? সাধারণের ইচ্ছার উপর রাষ্ট্র গড়ে উঠেছে। তাহলে সাধারণ মানে কি? সাধারণ শব্দের অর্থ কি? ইংরেজিতে কমন। তাহলে কমন পিপলরা কি করেছে? রাষ্ট্র গড়ে তুলেছে। তাহলে কমন মানে সি। আর হচ্ছে ক্ষমতা সহন্তীকরণ নীতিকে প্রবক্তা ছিলেন। ক্ষমতা সহন্তীকরণ অর্থাৎ আইন, বিচার ও শাসন বিভাগকে আলাদা করার কথা কে বলেছিলেন? মন্তেস্কু বলেছিলেন। মন্তেস্কু মানে মন্তেস্কুর নামের প্রথম অক্ষর এম হবে,
এবং তিনি বলেছিলেন ক্ষমতা সঞ্চয়করণ। যদি ক্ষমতার ক্ষীয়কে আমি যদি লিখতে যাই তাহলে ক্ষীয় সমান সমান আমাকে প্রথমে কি লিখতে হবে, কে লিখতে হবে। এখানে আমি লিখেছি কে। তাহলে ক্ষমতা সঞ্চয়করণ নীতি হয়েছিল। আর তিনটে সম্প্রদায় ছিল ফরাসি সমাজে। কটা সম্প্রদায় ছিল? তিনটে। প্রথম সম্প্রদায় কি? যাজক শ্রেণী। দ্বিতীয় সম্প্রদায় কি? হচ্ছে অভিজাত শ্রেণী। আর তৃতীয় সম্প্রদায় কি? কমন পিপল, মানে সাধারণ মানুষ। তাহলে এই তিনটে সম্প্রদায় ছিল। তাহলে ফরাসি বিপ্লবের কারণ কি কি ছিল? যদি বলে ফরাসি বিপ্লবের কারণ কি কি ছিল, ফরাসি বিপ্লবের মেন কজ ছিল মেন কজ কি ছিল? তাহলে ফ্রেঞ্চ রেভলিউশনের মেন কজ হচ্ছে এফ আর সি। সিতে কজ কি কি ছিল? পলিটিক্যাল ইকুয়াল টু পি, সোশ্যাল ইকুয়াল টু এস, ইকোনমিক ইকুয়াল টু ই, আর জি হচ্ছে গড গিফটেড মোনার্কি। গড গিফটেড মোনার্কি মানে হচ্ছে গড গিফটেড মোনার্কি। গড কি গিফট করেছিল? জিওডি কি হয়? গড। গড কি গিফট করেছিল? মোনার্কি। মোনার্কি মানে কি? রাজতন্ত্র। মোনার্কি মানে রাজতন্ত্র। কাকে গিফট করেছিল? ষোড়শ লুই, পঞ্চদশ লুই। এরা কি বলতেন? যে আমরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী। আমরা আমাদের কাজের জন্য কারো কাছে কি করবো না, জবাবদিহি করবো না। যেমন তোমরা মা বাবাকে বলো আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের এখন আমি ক্লাস 10-এ উঠে গেছি, আমি পড়ছি কি পড়ছি না তোমাকে জবাব দিতে হবে না, তুমি শুধু রেজাল্টটা দেখে নেবে। সেরকম আর কি এইরকম আর কি ব্যাপারটা ঘটেছে। যে ও বলতো মানে 16 লুই বা 16তম লুই বা ষোড়শ লুইও বলতো যে এটি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ভারত হচ্ছে ফ্রান্সে আমার শাসন আছে ততক্ষণ পর্যন্ত ভগবানের শাসন আছে। সুতরাং ভগবান ছাড়া আমি কারো কাছে জবাবদিহি করবো না। এবং এই ষোড়শের এই যে চিন্তা ভাবনা, এর ফলে কি হলো? ফরাসি বিপ্লব হলো। কবে হলো? 1789 সালে হলো। এর ফরাসি বিপ্লবের পরপর কি হলো? সংবিধান সভা হলো। সংবিধান সভা কি করলো? এই ষোড়শ লুইকে পুরো জিরো করে দিল। ও তো নাম মানে রাজার ক্ষমতা থাকলো না, ওকে কেউ মানলো না। তারপর ওকে কি করলো? তারপর ওকে গিলোটিনে গিলোটিনে কি করলো? মুন্ডুটা কেটে দিল। তাহলে গিলোটিনে মুন্ডু কেটে দিলে তখন থেকে হচ্ছে রাজতন্ত্র কি হলো? ফ্রান্সের শেষ হয়ে গেল। ফ্রান্সের রাজতন্ত্র শেষ হয়ে যাওয়ার পর প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হলো। তারপরে সন্ত্রাসের রাজত্ব হলো এবং সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতাকে রোবোস্পিয়র। সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা হচ্ছে রোবোস্পিয়র, তাতো আর হিবার। এই বিষয়টা যদি তোমরা মাথায় ঢুকিয়ে নাও তাহলে তোমাদের পরীক্ষায় অনেকগুলো শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনের পয়েন্ট আপ করতে তোমাদের সুবিধা হবে। যদি এই যে ফরাসি বিপ্লবের কজগুলো কি কি হবে? পলিটিক্যাল, সোশ্যালিস্ট, ইকোনমিক, গড গিফটেড, এই চারটে কাজ হবে। তাহলে পলিটিক্যালে তুমি কি লিখবে? যে ফরাসি রাজতান্ত্রিক ব্যবস্থা ছিল একটা পশ্চাৎপদ মধ্যযুগীয় ব্যবস্থা। তারপর সোশ্যালিস্টে তুমি কি লিখবে? যে ফরাসি সমাজ 3 ভাগে বিভক্ত ছিল, হচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এবং তাদের মধ্যে বৈষম্য ছিল, তাদের মধ্যে ডিফারেন্স ছিল। একজনের কাছে প্রচুর টাকা পয়সা ছিল, আরেকজন খেতেই পেত না। ঠিক আছে? মানে ফরাসি রাজার 3টি সন্তান, 2টি সন্তান রাজার হলে ছোড়ার চামচ আর রূপোর চামচ মুখে নিয়ে খায়, আরেক সন্তানও খেতে ভাত পায় না। আরেক সন্তান হচ্ছে সৎ সন্তানের নাম হচ্ছে সাধারণ শ্রেণী। তাহলে এইভাবে যদি মনে করো, তাহলে এইভাবে যদি মজার ছলে মনে রাখতে পারো, তাহলে পরীক্ষা মনে হবে না। পরীক্ষাটা মনে হবে যে আমি সবকিছু জেনে এসেছি এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবো। স্যার আমাকে নম্বর দিতে হবে। স্যাররা তোমাদের নম্বর দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু তার জন্য তোমাকে প্রপার লিখে নিতে হবে। প্রপার তাকে বোঝাতে হবে যে স্যার আমি এইটুকু লিখেছি, এইটুকু লেখার মাধ্যমে যোগ্য। তোমাদের অনেক স্টুডেন্টরা তোমরা আছে পরীক্ষার হল থেকে বেরিয়ে বলো কি আমি সব লিখে এসেছি। ওই সবটা কখন দন্তস্ব বয়ের বদলে তল্পস্য ব হয়ে যায় তোমরা নিজেরাও জানো না। তল্পস্য ব মানে মরা। মৃত মানুষের যেমন কোনো নাম থাকে না, তোমাদের ওই সব লিখে আসতে অনেকের মধ্যে, তোমাদের মধ্যে অনেকে তোমরা সব লিখে আসো, কিন্তু এই সব লিখে আসার ফলে ওই দেখা যাচ্ছে ফরাসি বিপ্লবের কারণ চেয়ে তোমার কাছে ফরাসি বিপ্লবের প্রভাবও তুমি লিখেছো, ষোড়শ লুই কি করেছিল তাও লিখেছো, আবার ফরাসি বিপ্লবের কারণও লিখেছো। তারপরে 8 পাতার নাম 8 পাতার কোশ্চেন 2.5 পাতা হওয়ার বদলে তোমার 5.5 পাতা হয়ে গেছে, কিন্তু তোমার লেখার কোনো ভ্যালু নেই।
তোমাকে পয়েন্ট আউট করে ঠিকঠাক ভাবে লিখতে হবে, তাহলে তোমার লেখা ভালো থাকবে। আশা করি এই অবধি আমাদের ক্লিয়ার হয়েছে। যদি আর কোনো ডাউট থাকে জানাও কমেন্ট বক্সে। আসছি খুব শিগগিরই পরের ভিডিও নিয়ে, এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকো আর অনেক অনেক পড়তে থাকো।